আজকে আমরা স্কেলার ভেক্টরের সেকেন্ড পার্ট, যেখানে আমরা ভেক্টরের বিভিন্ন প্রপার্টিস নিয়ে আলোচনা করব। ফার্স্ট আজকের এই পার্টে ভেক্টরের যে প্রপার্টিস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর সংযোজন, অ্যাডিশন অফ ভেক্টরস। ওকে, অ্যাডিশন অফ ভেক্টরস জানতে গেলে সবার প্রথমেই যে বিষয়টা আমাকে জানতে হবে যে লব্ধি ভেক্টর কি জিনিস। লব্ধি ভেক্টর বা এটাকে বলা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। এই লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে একাধিক ভেক্টর যখন কোনো একটা বিন্দুতে ক্রিয়া করে, ঠিক আছে, সেই বিন্দুর আলটিমেট এফেক্টিভনেস অর্থাৎ পুরো প্রকাশ অন্য কোনো ভেক্টরের মাধ্যমে যদি আমি দেখাতে পারি, সেই একই কাজ, কথার কথা কোনো একটা বস্তুকে 10 জন মিলে 10 দিকে টানছে বা 10টা ডিরেকশনে 10 জন মিলে টানছে কোনো একটা বস্তুকে, সেই বস্তুটা তার ফলে এই 10 জনের মিলিত প্রভাবের ফলে বস্তুটি একটি দিকে অগ্রসর হচ্ছে। যদি একজন ব্যক্তি একাই সেই দিকে কোনো একটি বল দ্বারা টেনে নিয়ে যেতে পারে, তবে এই যে লাস্ট যে বলটি এই সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে যেদিকে বস্তুটির স্মরণ হলো সেদিকেই যদি টেনে নিয়ে যেতে পারে, তবে ওই লাস্ট বলটিকে বলা হচ্ছে এই সবগুলোর লব্ধি। বুঝতে পেরেছি? অর্থাৎ কোনো ক্ষেত্রে আমরা কিভাবে বলেছি, একাধিক ভেক্টরের মিলিত প্রভাব যদি কোনো একটি মাত্র ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, তবে সেই ভেক্টরটি কার্যকরী সমস্ত ভেক্টরের লব্ধি ভেক্টর বলা হয়। এবার আমাকে জানতে হবে এই লব্ধি ভেক্টর অঙ্কনের জ্যামিতিক নিয়ম। আমরা এটা যেটা করছি এটা কিন্তু ভেক্টর সংযোজন করছি, ঠিক আছে। মানে অনেকগুলো ভেক্টরের মিলিত প্রকাশ যখন আমি একটি ভেক্টর দিয়ে প্রকাশ করব, তার মানে কি হচ্ছে, সেই লব্ধি ভেক্টরটি কি এই সবগুলো ভেক্টরের যোগফল। খালি পার্থক্যটা এটাই যে এটা কিন্তু স্কেলার যোগফলের মতো না, এটা কিন্তু ভেক্টর যোগফলের মতো। বেশ, এবার সমজাতীয় দুটি ভেক্টরের মধ্যে আমি কি বলেছি নিয়মটা দেখো। সমজাতীয় দুটি ভেক্টরের মধ্যে যে কোনো একটি ভেক্টরের প্রান্তবিন্দুতে অন্য ভেক্টরটি অঙ্কন করার পর প্রথম ভেক্টরের আদি বিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে কি বলা হয়? যে রেখা পাওয়া যায় সেই রেখাটি ওই দুই ভেক্টরের লব্ধি রূপে প্রকাশ করা যায়। বেশ, কি বলেছে, এই একটা ভেক্টর নিয়েছি, দেখো এই ভেক্টরটা হচ্ছে এ বি ভেক্টর। বেশ, আর এটা কি সিডি ভেক্টর। আমি এখানে নিচ্ছি এ বি ভেক্টর, আরটা হচ্ছে সিডি ভেক্টর। দেখো এই দুটো ভেক্টরের মধ্যে এই ভেক্টর দুটো সমমুখী আর এই ভেক্টর দুটো বিপরীতমুখী, অসুবিধা নেই। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এই ভেক্টরটা নিতে হবে। এই প্রথম একটা ভেক্টর, আমি কোনটাকে, এটাকে প্রথম ভেক্টর ধরে নিলাম, এই যে এ বি। তাহলে এর আদি বিন্দু এটা, প্রান্তবিন্দু এটা। বলেছে কি এই একটি ভেক্টর অঙ্কন করার পর তার প্রান্তবিন্দু অন্য ভেক্টরটি অঙ্কন করার পর, প্রথম ভেক্টরের আদি বিন্দু হতে দ্বিতীয় ভেক্টরে, আচ্ছা একটি ভেক্টরের মধ্যে যে কোনো একটি ভেক্টরের প্রান্তবিন্দুতে, এই ভেক্টরের প্রান্তবিন্দুতে আমি কী করবো, দ্বিতীয় ভেক্টরটিকে অঙ্কন করব। দেখো দ্বিতীয় ভেক্টরটি কোন দিকে আছে, এইদিকে অঙ্কন করে দাও। একই যেহেতু অভিমুখ আছে, এই হচ্ছে সিডি। তাহলে আমি কি করব, এই এ থেকে এবার ডি পর্যন্ত, অর্থাৎ এই দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত, কোথা থেকে, প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত যে সরলরেখা করব, অর্থাৎ এই সরলরেখাটির কথা বলা হচ্ছে এ ডি। এইটি ভেক্টরটির কথা বলা হচ্ছে এই দুটো ভেক্টরের লব্ধি। এটা যদি বিপরীতমুখী হতো তাহলে কেমন হতো দেখতে, দেখো এটা হচ্ছে এ বি, এ বি প্রান্তবিন্দু, আদিবিন্দু প্রান্তবিন্দু, এর প্রান্তবিন্দুতে আমি দ্বিতীয় ভেক্টর অঙ্কন করব। দ্বিতীয় ভেক্টর এদিক থেকে এদিকে হলো সি ডি, এই হচ্ছে দ্বিতীয় ভেক্টর সি ডি, দ্বিতীয় ভেক্টর। এবার প্রথম বিন্দুর প্রান্তবিন্দু থেকে প্রথম ভেক্টরের প্রান্তবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের, প্রথম ভেক্টরের আদি বিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত যে সরলরেখাংশ অঙ্কন করলাম, এটি কি করলো, এদের
লব্ধি নির্দেশ করলো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্কেলার ভেক্টরের মতোই কি হচ্ছে, স্কেলারের মতোই জাস্ট যোগ হচ্ছে। দেখো এইখানে যে লব্ধি ভেক্টরটা আছে সেটা কি এ বি আর সিডির যোগফল, এখানে যে লব্ধি ভেক্টরটা পাচ্ছি সেটা কি হচ্ছে এ বি আর সিডির মধ্যেকার বিয়োগফল। তা সহজভাবেই সমমুখী বা বিপরীতমুখীর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি যে কোনো কোণ হয়ে থাকে তখন আমরা কি করব, এই যে কোনো কোণের ক্ষেত্রে আমরা একটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর নিলাম, এই দুটো ভেক্টর নিলাম। তাহলে এই দুটো ভেক্টরের ক্ষেত্রে কি করব, প্রথমে আমরা এ বি বসাই, এর প্রান্তবিন্দু বি, বিতে আমি সিডি বসাবো। দেখো এটাই পেলাম তো সিডি, এতে আমি সিডি বসাচ্ছি। এবার কি পাচ্ছি, দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু আর প্রথম ভেক্টরের আদিবিন্দু যোগ করব। এই যে ভেক্টরটা পেলাম এই ভেক্টরটাকে বলা হচ্ছে তার লব্ধি ভেক্টর, অর্থাৎ এখানে কোন ভেক্টর এডি হচ্ছে লব্ধি ভেক্টর। এই হচ্ছে জ্যামিতিক নিয়ম। এই জ্যামিতিক নিয়ম এইটাকে মনে রাখার জন্য, লব্ধি ভেক্টরটাকে সহজভাবে মনে রাখার জন্য, এটা তো অঙ্কনের পদ্ধতি, এই মনে রাখার জন্য দুটো সূত্রের অবতারণা করা হয়েছে। একটাকে বলছি আমরা ত্রিভুজ সূত্র, আরেকটাকে বলছি আমরা সামন্তরিক সূত্র। দেখো ত্রিভুজ সূত্রে কিছুই নয়, ত্রিভুজ সূত্র এই যে গল্পটা বললাম এই গল্পটা এবার তুমি নিজের ভাষায় প্রকাশ করো। কি, যে কোনো দুটি ভেক্টরকে ত্রিভুজের পরপর দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করলে একই ক্রমে গৃহীত দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে প্রকাশ করলে বিপরীত ক্রমে, তাহলে ক্রম কোনটা, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, একই ক্রমে যাচ্ছে। বিপরীত ক্রম মানে দেখো একই ক্রম হলে কি হতো, একই ক্রম হলে এটা এদিক এটা এদিক, তাহলে তৃতীয় বাহুটার ক্রমটা এদিকে হতো। এটা বলেছে কোনো ত্রিভুজের প্রথম একই ক্রমে গৃহীত পরপর দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করলে বিপরীত ক্রম, এই হচ্ছে বিপরীত ক্রম, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি তাদের কি লব্ধির মান নির্দেশ করবে। এই হচ্ছে ত্রিভুজ সূত্র। তারপরে এই কথাটাই আমি কি করলাম, সহজভাবে করে দিলাম। এবার সামন্তরিক সূত্রটা কীরকম, সামন্তরিক সূত্রটা অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্র থেকেই ইন্সপায়ার্ড। কীরকম দেখো, এটা এ বি, এটা বি সি, এই ছিল তো, আর এ সি ত্রিভুজ সূত্র অনুযায়ী কি একটা এদের লব্ধি, এ বি আর বিসি এর লব্ধি। দেখো এবার বিসি এর যদি আমি একটা সমান ভেক্টর আঁকি এ বিন্দু, তাহলে সেটা কেমন হবে, দেখো এই, সেটা হবে এই রকম, ঠিক আছে। তাহলে সমান ভেক্টর করছি, এটাকে আমি লিখলাম ধরো বি প্রাইম, তাহলে এ বি প্রাইম আর বি সির অভিমুখ একই দিকে, তাই সমান ভেক্টর। আবার এই দিক থেকে যদি তাহলে আমি করি, এখান থেকে এটা যদি যুক্ত করি, এটা কি অনেকটা একটা সামন্তরিকের মতো ফর্ম করলো। তাহলে আমি যদি এইভাবে বলি, একটা সামন্তরিকের যদি আমি দুটো ভেক্টরকে সামন্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা যদি প্রকাশ করি, তাহলে ওই সন্নিহিত বাহুদ্বয়ের যে ছেদবিন্দু আছে সেই ছেদবিন্দুতে অঙ্কিত যে কর্ণ তাদের লব্ধির মান নির্দেশ করবে, তাই হচ্ছে না? কারণ এই বিসি আর এ বি প্রাইমটা সেম, তাহলে এবার একটা সামন্তরিক ফর্ম করলো। তাহলে আমি যে কোনো দুটো ভেক্টর দিয়ে, ঠিক আছে, তাদেরকে সন্নিহিত বাহু তৈরি করব কার, সামন্তরিকের। তাহলে সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরের কি মান ও অভিমুখ নির্দেশ করলে সন্নিহিত বাহুদের ছেদবিন্দুতে অঙ্কিত কর্ণ তাদের লব্ধির মান ও অভিমুখ নির্দেশ করবে। যদি মনে না থাকে বই খোলো, বই খুলে এই ত্রিভুজ সূত্র বা সামন্তরিক সূত্রটা তোমরা লিখে নাও, অথবা আমি যেটা বলছি সেটা পজ করে করে লিখে নাও। তা এগুলো আমরা সব করেছি কিসের জন্য, দুটি ভেক্টরের জন্য। যদি দুইয়ের অধিক ভেক্টর হতো, নিয়মটা লব্ধি ভেক্টর অঙ্কনের নিয়মটা ঠিক একই রকম, শুধু এগিয়ে যেতে হবে। যেটা ধরে নাও প্রথম ভেক্টরটা যেটা আছে, প্রথম ভেক্টরটা এই,
AB। এর পরটা যে ভেক্টরটা আছে সেটাকে যদি আমি এর ক্ষেত্রে বসাই তাহলে আসে এই, এটা দুটো ভেক্টরের জন্য হচ্ছে। এবার আমি কি বলেছি, অতিরিক্ত ভেক্টর, আরও ভেক্টর, তাহলে পরবর্তীতে যে ভেক্টরটা আছে সেটা এই দ্বিতীয় ভেক্টরের কি প্রান্তবিন্দুতে বসাবো, বসিয়ে দাও। তারপরের ভেক্টরটা তার প্রান্তবিন্দুতে বসাবো, বসিয়ে দাও। তারপরের ভেক্টরটা তার প্রান্তবিন্দুতে বসাবো, বসিয়ে দাও। তাহলে এই হলো আমাদের পরপর এ বি বি সি ডি সি ডি ই এফ, এই পরপর যে ভেক্টরগুলো আছে সেই ভেক্টরগুলো আমরা একটা একটা করে, এই একটা ভেক্টর ছিল, 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 পরপর প্রত্যেকটা ভেক্টরকে আমরা একটার পর আরেকটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ প্রান্তবিন্দুতে। একটা ভেক্টর শেষ হয়েছে, তার প্রান্তবিন্দুতে আরেকটা ভেক্টর, সেটা শেষ হয়েছে, তার প্রান্তবিন্দুতে আরেকটা ভেক্টর, এইভাবে যেখানে গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ সর্বশেষ ভেক্টরের প্রান্তবিন্দু এবং আদি বিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখাংশ যে ভেক্টরকে প্রকাশ করছে সেটাই হচ্ছে তাদের কি লব্ধি ভেক্টর। এই যে নিয়মটা, এটাকে দেখো, এটা অনেকটা একটা বহুভুজের মতো ফর্ম করলো। তাই এটাকে যদি আমি নিজের ভাষায় প্রকাশ করি তখন এরই নাম হয়ে যাচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা কি হবে, যদি দুইয়ের অধিক ভেক্টরকে কোনো বহুভুজের পর একই ক্রমে গৃহীত বাহুগুলি দ্বারা প্রকাশ করা হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটি তাদের লব্ধির মান নির্দেশ করবে। ঠিক আছে, শুধু ত্রিভুজের জায়গায় ত্রিভুজের দুটো বাহু ছিল, এখানে বহুভুজ, অতিরিক্ত বাহু, বাকি সব একই রকম। তা দেখো, অ্যাকচুয়ালি বহুভুজ সূত্রটা কিন্তু ত্রিভুজ সূত্রেরই নামান্তর। যেমন সামান্তরিক সূত্রটা কি ছিল, একটা ত্রিভুজ সূত্রেরই নামান্তর ছিল। ঠিক এরকমভাবে যখন আমরা সামান্তরিক সূত্রটা বলেছিলাম, দেখো এই সামান্তরিক সূত্র থেকে যদি এটা থাকতো, এটা আর এটা, এটা যদি দেওয়া না থাকতো, তাহলে আমরা বলতে পারতাম না এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এটা। তখন আমরা কি বলতে পারতাম না, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, আবার ত্রিভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র কিন্তু এক কথায় ইকুইভ্যালেন্ট, একই রকম। সেখানে বহুভুজ সূত্রটাও কিন্তু ত্রিভুজ সূত্রেরই ইলাবোরেট একটা ভার্সন। কীরকম তুমি দেখো, এ বি আর বিসি ত্রিভুজ সূত্রের যদি হিসাব করি তাহলে এ বি আর বিসি এর লব্ধি কোনটা, এ বি আর বিসির লব্ধি হচ্ছে এটা, হচ্ছে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এবার এই ভেক্টর আর এই ভেক্টর, এই দুটো মিলেই তো এটা, তার মানে এটা যখন আমি বলে ফেলেছি তখন আর এই দুটো, যখন এটা আমি বলে ফেলেছি তখন এই দুটো ভেক্টরের প্রয়োজন নেই, তাই তো। এবার এদের এফেক্টটা এই ভেক্টর দ্বারাই প্রকাশ করা হচ্ছে। এই ভেক্টর আর এই ভেক্টর ত্রিভুজ সূত্র কি বলে, ত্রিভুজ সূত্র বলে এই ভেক্টর আর এই ভেক্টর মিলিত প্রভাব এই ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? তার মানে এই ভেক্টর এই ভেক্টরের যোগফল হচ্ছে এটা, এটা কত, এ বি প্লাস বিসি প্লাস সিডি। এবার এই ভেক্টর, তার মানে এই তিনটা ভেক্টরের প্রভাব কমপ্লিট করে দেব। এবার এই ভেক্টরের কথা যদি বলি, ঠিক একই রকম, এটা প্লাস এটা ত্রিভুজ সূত্রের বিপরীত ক্রমে গৃহীত বাহু মানে এটা। এটা কত, এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই, সবগুলোতে ভেক্টর চিহ্ন দিয়ে দাও। তার মানে এই ভেক্টর, এই এর আগ পর্যন্ত যা ভেক্টর আছে সবার মিলিত প্রকাশ কমপ্লিট। এই ভেক্টর প্লাস এই ভেক্টর লাস্ট ত্রিভুজের হিসাবে কোনটা, এটা। তার মানে কি দাঁড়ালো, এটা মানে কত, এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ। ক্লিয়ার? এই সবগুলো ভেক্টর কি হচ্ছে, এদের মিলিত প্রভাব হিসেবে হলো। তাহলে এই বহুভুজ সূত্রটাকে যদি আমি ভাঙি, আলটিমেটলি কি দেখছি, ত্রিভুজ সূত্র হিসেবেই কিন্তু ব্যাপারটা বেরিয়ে আসছে। এবার আমরা গাণিতিকভাবে এই ভেক্টর যোগটাকে বোঝানোর চেষ্টা করব। আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি, একটা ত্রিভুজ সূত্র দিয়ে উদাহরণটা নিয়েছি। এ বি একটা ভেক্টরকে বোঝাচ্ছে, বিসি একটা ভেক্টরকে বোঝাচ্ছে। স্বাভাবিকভাবেই বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি এসি দ্বারা এদের ভেক্টরের মান ও অভিমুখ দুটোই বোঝাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এর পজিশনটা আমরা লিখতে কোনো অসুবিধাই নেই। এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। কিন্তু এসি ভেক্টরের মান কত বা অভিমুখ কী? এবার যদি আমাকে মান বলতে হয়, আমাকে এই ত্রিভুজ যেটা আছে সেই এসি এর যে মান এ বি এবং বিসির ওপর কীভাবে নির্ভর করে সেটা আমাকে জানতে হবে। 2,
তার সাথে এটাও আমাকে বের করতে হবে অভিমুখ বলতে আমি কি বোঝাচ্ছি। এখানে অভিমুখ বলতে দুটোর ক্ষেত্রে অভিমুখটা বেরোতে পারে। এক, এই বি এর সাথে কত কোণে অথবা এ এর সাথে কত কোণে, কারণ এই দুটো হচ্ছে উপাদান ভেক্টর, মানে প্রথম যে দুটো ভেক্টরে আমি যোগ করছি, ঠিক আছে, যোগফলে অংশগ্রহণকারী ভেক্টর। তাহলে অভিমুখ বলতে গেলে আমরা এ ভেক্টরের সাথে অভিমুখ বের করতে পারি বা বি ভেক্টরের সাথে অভিমুখ বের করতে পারি। এটার থেকে স্পষ্টই বুঝতে পারছো এর অভিমুখটা, এটা আর এর অভিমুখটা, এদের মধ্যেকার যে কোণটা আছে এই ভেক্টর আর এই ভেক্টর, এই বিসিটা যদি এরকম খাড়া হতো তাহলে নিশ্চয়ই এই এসির এখন যা দৈর্ঘ্য আছে তখন কিন্তু সেম হতো না, বা আরও যদি নামিয়ে নিতাম তখনও কিন্তু সেম দৈর্ঘ্য হতো না, পরিবর্তন হতো। তার মানে এ বি এবং বিসি এদের মধ্যে কত কোণ করে আছে ভেক্টর দুটো, তার উপর কিন্তু নির্ভর করছে লব্ধির মানটা কি হবে না হবে। যেমন এর আগে করেছিলাম যদি এটা সমমুখী হয়, এর আগেই দেখিয়েছিলাম, তা কি হবে, সিম্পলি যোগ হবে, যদি বিপরীতমুখী হয় তাহলে সিম্পলি বিয়োগ হবে। কিন্তু বাকি যে কোনো কোণের জন্য কিন্তু আমার একটা ফর্মুলা বের করতে হবে। তার জন্য আমি কি বললাম, এই কোণটাকে আমি বললাম ধরে নাও থিটা, ঠিক আছে, অর্থাৎ এবি ভেক্টর এবং বিসি ভেক্টর পরস্পরের সাথে থিটা কোণে আনত আছে। তাহলে আমাকে বের করতে হয় এসি বাহুর দৈর্ঘ্য। এবার আমি এই এসি বাহুটি, ঠিক আছে, এই যে মানটি কত অভিমুখে আছে, এই এবি ভেক্টরের সাথে কত অভিমুখে আছে সেটা বের করলে হয়, সেটাকে আমি ধরলাম ফাই। এটাও বের করতে পারি, অথবা বের করতে পারি এদিকে বর্ধিত করে দাও, এদিকে বর্ধিত করে দাও, তাহলে এটা সি, এই সি এর সাথে আবার একই রকম এটা বিসি, এর সাথে কত কোণে আছে সেটাকে আমি লিখলাম ধরো সাই। তাহলে আমি কিভাবে বের করব, এই ফাই বের করব নাকি এই সাই বের করব, কার অভিমুখে কার সাথে করব তার উপর ডিপেন্ড করে এর ফর্মুলা কি হবে সেটা বেরোবে। যেমন ধরো আমি এর করব ধরে নাও এ ভেক্টরের সাথে, এ ভেক্টরের সঙ্গে করতে গেলে আমি কি করব, সি থেকে এর বর্ধিতাংশের উপর আমি কি করব, লম্ব অঙ্কন করব। সি থেকে এ বি এর বর্ধিতাংশের উপর আমি লম্ব অঙ্কন করলাম, একে আমরা বললাম ডি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এটা কি করছি, প্রথমে আমরা করছি এর সাথে, এসি এর সাথে। তাহলে এই ক্ষেত্রে অথবা আমি কি এই বিসি এর সাথেও করতে পারতাম, তখন আমাকে বের করতে হতো এ থেকে এই বিসি এর বর্ধিতাংশের উপর আমাকে কি করতে হতো, লম্ব অঙ্কন করতে হতো, সেটা আমি বলতাম ই। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এটাও একটা সমকোণী ত্রিভুজ। তোমরা যে কোনো একটা শিখলেই হবে, আমি এখানে সমস্ত রকম অ্যাপ্রোচগুলো এখানে বোঝানোর জন্য চেষ্টা করছি। দেখো সেই হিসাবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই এ বি স্কোয়ার এর মান কি হবে, সরি এসি স্কোয়ার, অতিভুজ সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এসি স্কোয়ার হতে পারে এই এ বি স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার, অথবা হতে পারে এ ই স্কোয়ার প্লাস সি ই স্কোয়ার, ঠিক আছে, এটাও তো সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, और এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো। এবার আমাকে যদি সমকোণী ত্রিভুজের আমরা ট্যান ফাই মানে কি জানি, ট্যান ফাই মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে অভিমুখ যদি আমি এ বি এর সঙ্গে নিতে চাই তাহলে ফাই এর ভ্যালু আসতে হবে ট্যান ইনভার্স সিডি বাই এডি। যদি আমি বিসি এর সাথে কত কোণ করে আছে সেটা যদি বের করতে চাই তখন আসতে হবে সাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এই বাই সিই। ঠিক আছে, আমরা দেখব যে এই দুটোর ভ্যালু, এসির ভ্যালু, কারণ এসির ভ্যালু তো সবসময় সেমই থাকবে, তাই এইটা ধরে বসাই বা এটা ধরে বসাই সব কটাতেই কী হবে, সেমই আসবে, সেটাও দেখব। এবং তার সাথে ফাইয়ের ভ্যালু কীভাবে চেঞ্জ হচ্ছে সেটাও আমরা দেখার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমরা এ বি এর সাথে কত কোণ আছে সেটা ধরে নিয়ে আমি এটা করছি। সেই ক্ষেত্রে এই এ থেকে বিসি এর বর্ধিতাংশের উপরে কোনো কিছু আঁকার দরকার নেই, এই সাইও তখন কিন্তু থাকবে না। বেশ, তাহলে এখানে লেখো, সেটা যদি আমরা ইউজ করি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি লিখেছি, এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা,
এবার এডি মানে কত, এ বি প্লাস বিডি, তাহলে এ বি প্লাস বিডি তার হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। বেশ, আচ্ছা এটাকে লিখি এ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা আবার কি একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ বিসি, তার মানে এটা কত হয়, এটা হয় বিসি। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি ইন্টু, আমি এভাবে লিখতে পারি বিসি ইন্টু বিডি বাই বিসি। তাহলে বিসি বিসি কেটে শুধু কি থাকলো, এ বি ইন্টু বিডি থাকতো। আচ্ছা এবার দেখো তুমি এই বিডি বাই বিসি কত, বিডি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমি আর বিসি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। তাহলে এসি স্কোয়ার এর ভ্যালু আমি যদি এসি হিসাবে লিখি তাহলে তার রুট ওভার হয়ে যাবে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিসি ইন্টু কস থিটা টু দি পাওয়ার হাফ। যদি এই এ বি এর ভ্যালু আমরা এ লিখি, বিসি এর ভ্যালু যদি আমরা বি লিখি এবং এসিকে যদি আমরা সি ভেক্টর দ্বারা প্রকাশ করি যার মান সি, তবে সি ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, এ বি স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা তার রুট ওভার। বুঝতে পেরেছি? তাহলে দেখতেই পাচ্ছ এখানে কস থিটার ভ্যালুর উপরেই ডিপেন্ড করছে এদের ভ্যালুটা কি হবে, পরিবর্তন হতে পারে। দেখো এবার যে আমাকে এটা না করে আমাকে যদি এই দুটো নিয়ে করতে হয়, কথার কথা আমাকে বলেছে এটা নিয়ে করতে হয়, তখনও কি একই আসে? দেখি, চলো চেষ্টা করে দেখি। অথবা অর এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি এবার কি লিখবো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। চলো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা এ ই কত, এ ই প্লাস সিই, সিই মানে কত, সিই কোনটা দেখতে পাচ্ছি এতটুক, এই এতটুক কত, সিই মানে কত, বিই প্লাস বিসি। ঠিক আছে, এটাকে লিখতে পাচ্ছি এ ই স্কোয়ার প্লাস বিই প্লাস সিই তার স্কোয়ার। এটাকে করে দাও তাহলে কত হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2বিই ইন্টু সিই প্লাস সি স্কোয়ার। আচ্ছা আচ্ছা একটু সামান্য ভুল করলাম, সিই তো মানে হচ্ছে বিই প্লাস বিসি না, এখানে হবে বিসি, বিই বিসি, এটা হচ্ছে বিসি স্কোয়ার। ওকে, এবার দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার, এটা থিটা, এটা থিটা হলে এটা থিটা, আর এ এটা হচ্ছে লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে হচ্ছে এ বি স্কোয়ার, এ লিখে নিলাম এ বি স্কোয়ার প্লাস এখান থেকে নিয়ে আসলাম বিসি স্কোয়ার প্লাস 2বিই ইন্টু বিসি, তাই তো? আচ্ছা এটাকে এরকমভাবে লেখা যায় না, দেখো তো, আমি লিখলাম এ বি ইন্টু বিসি ইন্টু বিই বাই এ বি, এখানেও এ বি ক্যান্সেল করে বিসি ইন্টু বি হয়। তাহলে দেখো এ বি বাই বিই, এটা যদি ভূমির কোণ হয় তবে এটা হচ্ছে লম্ব, হ্যাঁ এটা হচ্ছে তার ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে বিই বাই এ বি মানে ভূমি বাই অতিভুজ মানে কস থিটা। সেই একই দাঁড়ালো, দেখো তো, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিসি ইন্টু কস থিটা। দ্যাট ইজ, আমি যদি সবগুলোর ভ্যালু বসাই, সি ইজ ইকাল টু কত হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা টু দি পাওয়ার হাফ। তাহলে তোমরা এটাতেই বসাও বা এটাতেই বসাও, এসির ভ্যালু এটাই আসবে সবসময়, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এবার যদি আমাকে বের করতে হবে ফাই, তাহলে এইবার কিন্তু চেঞ্জ হবে, কারণ স্বাভাবিক দুটো ভেক্টরের মধ্যে দুটো ভেক্টরের সাথে ও একই কোণে থাকবে না যদি না তারা সমমুখী হয়।
তাছাড়া কিন্তু ভেক্টরের ক্ষেত্রে মান পরিবর্তন হবে, কারণ এটা একটা অভিমুখ আছে, এটা একটা অভিমুখ আছে, আর এই ভেক্টর নিশ্চয়ই এই দুটো ভেক্টরের সাথে একই অভিমুখে থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে কী লিখবো? দেখো আমি যদি ফাই লিখি, ফাই মানে হচ্ছে ট্যান ইনভার্স সিডি বাই এডি। ট্যান ইনভার্স ফাই ইজ ট্যান ইনভার্স সিডি বাই এডি, মানে সিডি বাই এডি। এবার এডি কত দেখো, এবার আমরা করছি তার অভিমুখ। ফাই ইজ ইকাল টু ট্যান ইনভার্স সিডি বাই এডি, তার মানে ট্যান ইনভার্স সিডি বাই এডি মানে কত? এডি মানে হচ্ছে এবি প্লাস বিডি, হলো? আচ্ছা, এবি কত? এবি ঠিক আছে, এবার বিডিটাকে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে বিডি। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি সিডি বাই বিসি। যদি আমরা করে নিই সিডি বি, আচ্ছা, তা আমরা অলরেডি জানি এটা যদি বি হয় মানে সিডি বাই বিডি, সরি সিডি বাই বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, আবার বিডি বাই বিসি হচ্ছে কস থিটা। তাহলে সিডির জায়গায় কত লিখবো? সিডি মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ ইন্টু সাইন থিটা, তাহলে কত দাঁড়াচ্ছে? ট্যান ইনভার্স অতিভুজ মানে বিসি সাইন থিটা বাই এ বি প্লাস বিডি, আবার ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা, তার মানে ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজ ইন্টু কস থিটা। অতিভুজটা কত? বিসি কস থিটা। ওকে, বসিয়ে দাও, কি দাঁড়ালো? ফাই ইজ ইকুয়াল টু আসলো ট্যান ইনভার্স বিসি মানে হচ্ছে বি, বি সাইন থিটা, এবি মানে হচ্ছে এ প্লাস বি কস থিটা। এটা হচ্ছে ফাই এর ভ্যালু। যদি সাই বলে তাহলে দেখো কি হয়, সাইয়ের ক্ষেত্রে কি হবে? ট্যান ইনভার্স এই বাই সিই, বসিয়ে দাও। এই মানে কত? এই ঠিক আছে, সিই মানে হচ্ছে বিই প্লাস বিসি, তাই তো? তাহলে একবারে লিখি এই বিই প্লাস বিসি। এর মতো করে তুমি ইউজ করতে পারো। দেখো এই মানে হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা, ঠিক আছে? তাহলে লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ ইন্টু কস থিটা, তার মানে এই ইজ ইকুয়াল টু কত? এ বি কস থিটা। বেশ, এখান থেকে সাই ইজ ইকুয়াল টু লিখলাম ট্যান ইনভার্স এ বি কস থিটা বাই বিই তো ঠিক আছে, বিইউ ঠিক নেই, বিসি ঠিক আছে, বিসি প্লাস বিই মানে হচ্ছে এখানে ভূমি বাই অতিভুজ কস থিটা। তাহলে এই ক্ষেত্রে কি হবে? অতিভুজ ইন্টু কস থিটা, অতিভুজটা কত এখানে? এ বি ইন্টু কস থিটা। তাহলে ভ্যালুটা কি দাঁড়ালো দেখো তো? সাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এ সরি এখানে এ বি কস থিটা না, এ বি সাইন থিটা, এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। বুঝতে পারলাম? দেখো খুব সহজেই কিন্তু আমরা ব্যাপারগুলো পেয়ে গেলাম। তাহলে আমি এদিকে করি বা এদিকে করি, আমার ফর্মুলা কিন্তু মানটা কিন্তু একই আসছে, সেটা রুট ওভার এ স্কোয়ার প্লাস টু এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি কস থিটা তার রুট ওভার। কিন্তু যদি এ ভেক্টরের সাথে কত অভিমুখে আছে সেটা করতে গেলে আসবে ফাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। কিন্তু এটাই যদি আমাকে বলে বি ভেক্টরের সাথে কত কোণে আছে, তখন কিন্তু ফর্মে আসবে ফাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। বুঝতে পেরেছি? দেখো এই হচ্ছে ভেক্টর যোগের মানের সূত্র, এটা হচ্ছে অভিমুখের সূত্র। এইভাবে আমরা বের করতে পারি। এখন তুমি যেটার সঙ্গে যেটা দাও কোনো অসুবিধা নেই। এই যদি আমরা কেস ওয়ান আমরা লিখতে পারি, কেস ওয়ান যদি ওরা সমমুখী হয়, সমমুখী মানে কি? এদের মধ্যে থিটাটা কত? 0 ডিগ্রি। দেখো থিটা 0 ডিগ্রি কত হচ্ছে?
cos 0 ইজ ইকুয়াল টু 1, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে c ইজ ইকুয়াল টু কিন্তু a প্লাস বি। এবং ফাই ইজ ইকুয়াল টু কত, ফাই লেখো, সাই লেখো, ফাই ইজ ইকুয়াল টু দেখো কী লাগে, সাইন 0 মানে 0, তার মানে আলটিমেটলি কত হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ এটা যে অভিমুখে আছে সেটাও একই অভিমুখে থাকবে। কেস 2, যদি থিটা 180 ডিগ্রি অর্থাৎ পরস্পর বিপরীতমুখী হয়, তাহলে 180 ইজ ইকুয়াল টু কত, -1, cos 180 -1, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার হতে পারে বা b মাইনাস a হোল স্কোয়ার হতে পারে, হুএভার ইজ লার্জার। তাহলে a আমি লিখলাম ডিফারেন্স b। ফাই ইজ ইকুয়াল টু কত হবে দেখো তো, ফাই এর ভ্যালু ডিপেন্ড করছে এদের মধ্যে কত হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তাহলে যদি একই ডিরেকশনে যায়, ধরো যে ডিরেকশনে আলটিমেটলি আছে এর সাথে এ ভেক্টরের সাথে যদি হয়, তাহলে তার বিপরীত ভেক্টর এবার লব্ধিটা কোন দিকে আছে তার উপর ডিপেন্ড করছে, a প্লাস a মাইনাস বি নাকি b মাইনাস এ। যদি a মাইনাস বিটা এর অভিমুখে থাকে, ঠিক আছে, তাহলে a অভিমুখের সঙ্গে 0 ডিগ্রি হবে, তখন থিটাটা চলে আসবে 0। হ্যাঁ, আবার যদি তার সাথে না b এর সঙ্গে তখন হয়, তখন সেটা কত হবে 180 ডিগ্রি। তাহলে বিপরীতমুখী হলে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি যে কোনোটাই হবে, ডিপেন্ড করছে কোন ভেক্টরের সাথে আমি বের করতে চাইছি। যদি কেস 3 থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে স্পষ্ট cos 90 0, তাহলে c ইজ ইকুয়াল টু কত হবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফাই ইজ ইকুয়াল টু কত হবে, ফাই ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স কি হবে b sin 90 বাই cos 90, তার মানে b বাই a। যদি সাই বলে অর্থাৎ বি ভেক্টরের সাথে কত অভিমুখে আছে, তখন tan ইনভার্স এখানে sin 90 cos 90, sin 90 0, এখানে cos 90 কি হচ্ছে, সরি sin 90 1 cos 90 0, তাহলে এই পার্টটা বাদ a বাই b। বুঝতে পেরেছি? এইভাবে আমরা বিভিন্ন অভিমুখের ক্ষেত্রে অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে আমাদেরকে বের করতে হবে তার লব্ধির মান এবং অভিমুখ কি হবে, এবং লব্ধির অভিমুখ নির্ভর করবে, মান দুটোর ক্ষেত্রে একই হবে কিন্তু লব্ধির অভিমুখ নির্ভর করবে কোন ভেক্টরের সাথে তার অভিমুখ বের করতে বলা হচ্ছে। এবার আমরা ভেক্টর যোগের কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, মূলত দুটো বৈশিষ্ট্য। ফার্স্ট একটা বৈশিষ্ট্য তাকে বলে নিতে হবে যে সমমাত্রা ছাড়া কখনো ভেক্টর যোগ বা বিয়োগও সম্ভব না, ঠিক আছে? মানে এমন হতে পারে না তুমি দৈর্ঘ্যের সঙ্গে বল যোগ করেছো, তার মানে তুমি দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য যোগ করতে পারো, বলের সাথে বল যোগ করতে পারো, বেগের সাথে বেগ যোগ করতে পারো, অর্থাৎ এই ভেক্টর যোগ যে নিয়মটা আছে সেটা একই জাতীয় মাত্রার হতে হবে। অর্থাৎ আমি যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর আমি যে করলাম, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর, এই তিনটেই কি হয় বল, না হয় দৈর্ঘ্য সরণ, না হয় বেগ, ঠিক আছে? বেশ, এরপর হচ্ছে ভেক্টর বিনিময় নিয়ম মেনে চলে। অর্থাৎ কীরকম, আমি যদি লিখি এ ভেক্টর আর বি ভেক্টর যা হবে বি ভেক্টরকে এ ভেক্টরের সাথে যোগ করলে তাই হবে। সেটা বোঝানোর জন্য আমি কি করলাম, একটা ত্রিভুজটার সামান্তরিক এঁকে নিলাম। এই সামান্তরিকের আমি প্রথমে ত্রিভুজের কথাই যদি ভাবি, এটা এ বি সি, এই ত্রিভুজের এ ভেক্টর আর বিসি ভেক্টর মিলে হচ্ছে এসি ভেক্টর, তাই তো? কোনো অসুবিধা আছে? এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর, ত্রিভুজ সূত্র। এবার এর সমান্তরালে আমি এদিকে একটা ভেক্টর রাখলাম যেটাকে বললাম ডিসি, আবার বিসি এর সমান্তরালে আমি এদিকে একটা ভেক্টর রাখলাম যেটা বলছি এডি। এবার এদিক থেকেও যদি ত্রিভুজ সূত্র তুমি অ্যাপ্লাই করো, তাই কি হয় না, এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি এসি ভেক্টর। এখন এডি ভেক্টর ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত, বিসি ভেক্টর, তাই না? আবার ডিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কত, সমান ভেক্টর এরা এবি ভেক্টর। তাহলে এটাকে 1 এটাকে 2 যদি আমি বলি,
এই দুটো মিলে প্রমাণ হচ্ছে কি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর প্লাস এ বি ভেক্টর। তার মানে ভেক্টর সংযোগ নিয়ম মেনে চলে, সরি বিনিময় নিয়ম মেনে চলে। এরপরে হচ্ছে সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম পড়ার জন্য আমরা একটা চতুর্ভুজ নিয়ে নিচ্ছি। এই ভেক্টরের এটা এ বি বিসি সিডি, এটাকে আমি বলছি আলটিমেটলি উল্টো দিক থেকে হলো এডি। আচ্ছা, এই এডি ভেক্টর ইজ ইকুয়াল টু কত? এই এডি ভেক্টর হিসাবে আমি করতে পারি এরকমভাবে, প্রথমে এবি ভেক্টর আর বিসি ভেক্টর, তার লব্ধি কত? এই এসি ভেক্টর। তার মানে আমি এইভাবে লিখতে পারি এসি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর। তার মানে এডি ভেক্টর হিসাবে লিখছি আমি কত? এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। এবার এডি ভেক্টর মানে কত অ্যাকচুয়ালি, সরি এসি ভেক্টর মানে কত? এবি ভেক্টর আর বিসি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এদের যোগফলকে আমি যদি সিডি ভেক্টরের সাথে যোগ করি তবে এডি ভেক্টর পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি এই দিকে লম্বটা অঙ্কন করি বিডি। তাহলে এখানে যদি আমি ত্রিভুজ সূত্র খাটাই তাহলে এই এবি ভেক্টর আর বিডি ভেক্টর মিলে কত হচ্ছে? এডি ভেক্টর। তার মানে এবার এইভাবে লিখতে পারি এডি ভেক্টর ইজ ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর। তার মানে এটা কত দাঁড়াচ্ছে? এ বি ভেক্টর প্লাস বিডি মানে কত? বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি, বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। বেশ, তাহলে এই দুটোর থেকে কি লিখতে পাচ্ছি? এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর তার সাথে সিডি ভেক্টর, বা আমি এভাবে লিখতে পারি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। ঠিক আছে, তাহলে এই যে নিয়মটা আছে, ঠিক আছে, তুমি এই দুটোকে যোগ করে এর সঙ্গে যোগ করো বা অন্য দুটোকে যোগ করে এর সঙ্গে যোগ করো, আনসার দুটোতে একই আসবে। অর্থাৎ এর থেকে বোঝা গেল ভেক্টর সংযোগ নিয়মও মেনে চলে। তা এর আগে আমরা শূন্য ভেক্টরের কথা বলেছিলাম, মনে আছে? সেই শূন্য ভেক্টরের ক্ষেত্রে, শূন্য ভেক্টর মানে আমরা কি পড়েছিলাম? শূন্য ভেক্টর মানে পড়েছিলাম যে ভেক্টরের কোনো মান নেই, অর্থাৎ মান শূন্য, শুধুমাত্র অভিমুখ আছে। তাহলে জ্যামিতিকভাবে এই ত্রিভুজ সূত্র বা বহুভুজ সূত্রে আমরা সেটাকে কিভাবে প্রকাশ করব? কিসের কথা বলছি আমরা? আমরা বলছি শূন্য ভেক্টরের কথা। অর্থাৎ তার লব্ধির মান শূন্য। সেটা করতে গেলে যদি সেটা ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে হয় তাহলে এই তো ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে এই যদি এ বি বি সি আর এটা যদি বিপরীত ক্রমে হয় তাহলে এদিকে ঠিক আছে, কিন্তু যদি একই ক্রমে হয়, যদি একই ক্রমে হয় তাহলে বোঝা গেল, দেখো তিনটে পজিশন কি আছে এই তিনটে ক্রমের ক্ষেত্রে? এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস এসি ভেক্টর, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি ছিল? এসি ভেক্টর। তার উল্টো দিকটাও কত? সেখানে মাইনাস এসি ভেক্টর। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে প্লাস সি এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। কী করে এলো? আমি যদি সেটা প্রমাণটা করতে চাই তাহলে দেখো কি দাঁড়ায়। এ বি ভেক্টর বিসি ভেক্টর আর এই ক্রমে ছিল এটা, তার মানে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস এসি ভেক্টর, সরি, ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। এবার এসি ভেক্টরের মানে কি? তার উল্টো হচ্ছে মাইনাস এসি ভেক্টর, সরি মাইনাস সি এ ভেক্টর। মান সমান অভিমুখ উল্টো দিক, এটা এসি এটা সি এ, তাহলে সেখানে কি হবে? মাইনাস সি এ। তাহলে কি হয় দেখো তো এবার, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু কিন্তু 0। বুঝতে পেরেছি? একই রকমভাবে বহুভুজ সূত্রেও যদি বহুভুজ সূত্রের এই একই ক্রমে যদি শেষ বাহুটাও যদি একই ক্রমে থাকে তাহলে ভাবতে হবে এই সবগুলো ভেক্টরের লব্ধি কি? শূন্য হয়।
তুমি এই তিনটে ভেক্টরকে, একটা এই পয়েন্ট থেকে এদিক থেকে, একটা এই পয়েন্টে, আমরা যদি প্রত্যেকটা একই পয়েন্টের জন্য বিচার করি তাহলে দেখো কি দাঁড়ায়। এই হচ্ছে এবি ভেক্টরটা ছিল, ঠিক আছে। এবার এটা দেখো, এই হচ্ছে বিসি ভেক্টরটা ছিল। আমি এটাকে এ ভেক্টর, এটাকে বি ভেক্টর, এটাকে সি ভেক্টর দিচ্ছি আমার হিসাবের সুবিধার্থে। এই হচ্ছে এ ভেক্টর। এবার একই বিন্দুতে হিসাব করলে এটা হচ্ছে বি ভেক্টর। এই একই বিন্দু থেকে হিসাব যদি আমি করি, এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে দেখো এই একই বিন্দুর হিসাবে এই এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর, ঠিক আছে, এরা কি হচ্ছে আলটিমেটলি লব্ধি ভেক্টর শূন্য করছে। এবার এ ভেক্টরের সাথে আর বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল যদি আমি দেখি আলফা, এই বি আর এ সি এর অ্যাঙ্গেলটা যদি আমরা বলি এখানে গামা, এর সাথে ভালো হতো এইটাকে আমরা বলছি বি আর সি, এই অ্যাঙ্গেলটাকে বলি আমরা আলফা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটাকে বলি আমরা বিটা, আর এই অ্যাঙ্গেলটাকে বলি আমরা গামা। এখানে অবশ্যই আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। ল্যামির উপপাদ্য অনুযায়ী এটাকে আমরা বলছি এবার ল্যামির উপপাদ্য। এখানে আমি করে দেখাচ্ছি না, তোমাদের বিভিন্ন অঙ্ক করার সময় কাজে লাগবে। আমরা করছি শূন্য ভেক্টরের ক্ষেত্রে, এটা শুধুমাত্র শূন্য ভেক্টরের ক্ষেত্রেই কিন্তু কাজে লাগে। তখন কি হবে, এই এ ভেক্টর এ বাই সাইন এ, অর্থাৎ সেই বাহু, সেই ভেক্টর এবং অপর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত এ, তার অপর দিকের অনুপাত কি বি আর সি, এদের মধ্যে হচ্ছে সাইন আলফা বাই বি সাইন বিটা ইজ ইকুয়াল টু সি বাই সাইন গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সবকটা সমান। অর্থাৎ এই ক্ষেত্রে ভেক্টর, তিনটি ভেক্টর দ্বারা শূন্য ভেক্টর গঠন হলে, অর্থাৎ তার লব্ধি যদি শূন্য হয়, তবে যে কোনো একটি ভেক্টর এবং বিপরীত দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত সর্বদা কি হয়, ধ্রুবক হয়। এটাকে বলা হচ্ছে ল্যামির উপপাদ্য। বিভিন্ন অঙ্ক করার সময় এই ফর্মটা কিন্তু কাজে লাগে। তাহলে এতটুকু বুঝতে পারছি, এই দুটো ভেক্টরকে, এই দুটো ভেক্টরের কার্যকে, এটা হচ্ছে লব্ধি, এই দুটো ভেক্টরের কার্য মানে এটা, তাই তো। এই দুটো ভেক্টরের কার্যকে আমি যদি অপোজ করতে চাই, অর্থাৎ এই ধরে নাও এই একটা বস্তুর উপর এই এ ভেক্টর আর বি ভেক্টর দুটো বল প্রয়োগ করা হলো, তার ফলে বস্তুর উপর আলটিমেটলি বল কত হলো, এটা। এবার এই বলটা যদি আমি, এই প্রভাবটা যদি আমি মুক্ত করতে চাই, তাহলে এই লব্ধির সমান বিপরীত মুখে একটা বল প্রয়োগ করতে হবে। এই যে বলটা, যে বল দ্বারা অন্য দুটোর প্রভাব, এই দুটোর প্রভাব যে বল দ্বারা প্রতিমিত করা যায়, তাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ফোর্স, ইকুইভ্যালেন্ট ভেক্টর, অর্থাৎ প্রতিমিত ভেক্টর, ঠিক আছে। যে ভেক্টর দ্বারা, অর্থাৎ সেটা কোনটা, লব্ধি ভেক্টরের অপোজিট, যে ভেক্টর দ্বারা অপর ভেক্টর দ্বয়ের, সেটা দুটো হতে পারে বা তার বেশিও হতে পারে, দুই বা ততোধিক ভেক্টরের যে প্রভাব বা লব্ধি ভেক্টরের প্রভাব মুক্ত করা হয়, সেটাকে বলা হয় প্রতিমিত ভেক্টর। অর্থাৎ যদি প্রতিমিত ভেক্টর উপস্থিত থাকে, প্রতিমিত বল উপস্থিত থাকে, তার মানে তার উপর কার্যকরী বল শূন্য, ঠিক আছে। কোনো বস্তুর সরণের কথা বলা হয়, প্রতিমিত সরণের কথা যদি বলা হয়, তার সরণ শূন্য। বুঝতে পেরেছি? এই হচ্ছে মোটামুটি ভেক্টর সংযোজনের সমস্ত পার্ট। মনে রাখো, এরপরে আমরা আসবো ভিডিও নিয়ে ভেক্টর বিয়োগ।